जी, अरे ओ बेटा जी, अरे ओ बाबू जी, किस्मत की हवा कभी नरम कभी गरम, कभी नरम नरम कभी गरम गरम, कभी नरम गरम नरम गरम, ओ बेटा जी। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম, এই গানটা আমি কার উদ্দেশ্যে গাইলাম? এইটা আমি গাইলাম একজন পটির উদ্দেশ্যে। হ্যাঁ, যে নিজেকে নিজে ফাইনালি পটি বলে মেনে নিল, স্বীকার করে নিল। হ্যাঁ, এতদিন কিন্তু প্রচুর মানুষ বলেছে গুথোপা 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 গুথোপা, হ্যাঁ, কিন্তু তখন মানেনি। আজ কিন্তু শেষমেশ নিজেকে মেনে নিল পটি। কখন? যখন কিনা ও সোমনাথের দ্বারা রোস্ট হলো। সোমনাথকে নাম দিয়েছে পটি রোস্টার। তো সোমনাথ যাকে রোস্ট করে সেটা কি যে নিজে সোমনাথকে পটি রোস্টার বলছে, সে তার মানে নিজেই নিজেকে পটি বলছে, কারণ সোমনাথ তো ওকেই রোস্ট করে। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম যে কেন পটি নামটা ওর একেবারে একদম অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে। কারণ অনেক দিন ধরেই গুথোপা 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 ও শুনছে, তো নিজের সম্পর্কে একটা ওর আইডিয়াও আছে। তো সেই জন্য খুব মানে সহজেই যখন সোমনাথ ওকে রোস্ট করেছে তখন ও নিজেই নিজেকে পটি বলে স্বীকার করে নিয়েছে। তো যাই হোক, এখন এই গানটা কেন গাইলাম ভিডিওর শুরুতে, তো তাকে তো ডেডিকেট করলাম, কারণ তার যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে গিয়ে যখন দরকার পড়ে নরম, যখন দরকার পড়ে গরম, কবি নরম নরম কবি গরম গরম, কবি নরম গরম নরম গরম। আর সত্যি কথা বলতে এটা কিন্তু ওর নামের সাথে খুব ভালো যায়, যেমন পটি আর কি। হ্যাঁ, তো সেইটা আমরা জানি, কখনো নরম কখনো গরম কখনো চাই হোয়াটএভার। তো যাই হোক, বুঝে নিন। তো সেই জন্যই তো ওর মেজাজটাও ওর যেরকম ওর নাম সেই অনুযায়ী, কখনো নরম কখনো গরম, যখন যেরকম মনে করে যে এখন আমাকে এটা করতে হবে দর্শকদের জন্য, তো এখন আমি এটাই করি। তো মাঝখানে কিছুদিন দুদিন একটু নরম নরম করেছিল, তারপর আবার দেখলো যে নরম করে কিছুই হচ্ছে না, লোকে উল্টে সবাই মানে হতাশ হচ্ছে, মনে হচ্ছে ছেড়ে চলে যাবে, তাই জন্য আবার গরম। এবার গরম মানে চরম গরম চচ্চর করে করলো আর কি। তো তারপর এখন দেখলাম একটা ভিডিও, যেটার মধ্যে একটুখানি অংশ দেখলাম, যে যেখানে দরকার পড়েছে গরম দেখানোর গরম দেখিয়েছে, আবার যেখানে নরম হওয়ার সেখানেও নরম হয়েছে। তো আজকের এই ভিডিওতে একজনকে আমি অবশ্যই রেসপেক্ট জানাবো, কেন সেটা অবশ্যই একটুখানি বলছি। তো সবার আগে দেখি ওর যে ভিডিওগুলো করেছে, আমি সত্যি কথা বলছি দেখিনি। আমি ওর ভিডিওগুলো মানে এর আগের ভিডিওগুলো সোমনাথকে নিয়ে মন্দিরাকে নিয়েও পরপর ভিডিও করে যাচ্ছে, আমি দেখিনি। এই একটা ভিডিও দেখলাম যেখানে কিনা ও আর কি, যেটা সোমনাথ মন্দিরা বসে ওকে কিছু কথা বলেছে, তার উত্তর দিতে গিয়ে যে কথাগুলো বলেছে সেটা আমি একটুখানি অংশ দেখলাম। তো তার মধ্যে দেখলাম বলছে যে ও যেগুলো বলেছে ওকে দিয়ে বলানো হয়েছে। তো এটা আমরা সবসময়ই বলেছি, সবাই বলছে যে বলানো হয়েছে মানেই তার মানে তোমাকে কেউ বলাচ্ছে, তুমি বলছো, তার মানে তুমি কিন্তু তার হাতের পুতুল, তার কথায় তুমি চলছো। তাহলে তার কথায় যখন ওটা করেছো, মানে ও যেটা বলেছে যখন বলতে বলেছো তখন বলেছো, তাহলে এখন যখন বন্ধ করতে বলছে তখন বন্ধ করাটাও উচিত। কিন্তু ও থামবে না। এখন ওর যেহেতু একবার পজিটিভলি হয়ে গেছে, এবার নেগেটিভলিও ওদেরকে দিয়ে ভিডিও ভিউজ কামাতে হবে। তো সেক্ষেত্রে সবসময় বলা হচ্ছে যে বাচ্চাটাকে ছেড়ে দিয়ে, পাসটাকে ছেড়ে দিয়ে যা খুশি সেটা ও যেন করতে পারে। কিন্তু ও বুঝতে পারছে না যে এই যে কল রেকর্ডিং ফাঁস, এটা কিন্তু একটা আইনত অপরাধ। সেইটার জন্যই বলা হচ্ছে যে তুমি ভিডিও করছো, ভিডিও করো, কন্ট্রোভার্সির নামে যে অপরাধমূলক কাজগুলো করছো তার জন্য কিন্তু তোমাকে শাস্তি পেতেই হবে। এবার সেক্ষেত্রে সোমনাথ মন্দিরার বাচ্চার কথা বারবার ও তুলছে, ওই নিজে তুলছে, কিন্তু ওরা নিশ্চয়ই বলেছে এর আগে যখন যে কন্ট্রোভার্সিটা হচ্ছিল তখন কি একবারও এরকম কোনো বিষয় এসছে যে যার জন্য ও বাচ্চার কথা তোলেনি? আমরা বলেছি, বাট ও কিন্তু কখনো তোলেনি এই কথাগুলো, তাই তো? তাহলে আজ হঠাৎ করে ওর বাচ্চাকে কেন বারবার করে অ্যাটাক করা হচ্ছে? আজ কেন বারবার বলছে যে বাচ্চাটা তখন বাবা মায়ের যে কৃতকর্ম তার জন্য ডিপ্রেশনে যায়নি, আমি যা করছি তার জন্য কৃতকর্মের জন্য সে ডিপ্রেশনে চলে যাবে। তো বাবা মায়ের কৃতকর্মের জন্য তারা বাচ্চাকে তো বোঝাচ্ছে, নানা জায়গায় ঘুরতে বেড়াতে নিয়ে গিয়ে তার সাথে সময় কাটিয়ে একসাথে টিভি দেখে খেলে গল্প করে, তো সেগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ আমরা সবাই জানি বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি ভুলেও যায়। বাচ্চারা কোনো জিনিস খুব তাড়াতাড়ি ভুলে যায়, যেরকম বাচ্চারা চট করে কোনো জিনিস ক্যাচ করে নেয় তেমনি ভুলেও যায়। যেমন বড়দেরকে ভুলানো সম্ভব নয়, কিন্তু বাচ্চারা কাঁদলে বা কোনো কিছু জেদ করলে আমরা তো সেটা ভুলিয়ে দিই। তো এর জন্য এই যে দেখুন
মানে না চাইতেও যেহেতু অন্যের বাচ্চার প্রসঙ্গ উঠলো, তখন তো ওকে কিন্তু ওই জায়গাটা মনে করিয়ে দিতেই হবে যে এই জিনিস, এই ফিলিংসগুলো বোঝে না। কারণ ওর যদি বাড়িতে একটা থাকতো, যদি বাচ্চা থাকতো, তাহলেও বুঝতো যে বাচ্চাকে মানুষ কিভাবে হ্যান্ডেল করে। তো সেক্ষেত্রে একটা বাচ্চা মানে একবার ডিপ্রেশনে গেছে বলে তার আর সারা জীবন ওখান থেকে বেরোনোর রাস্তা নেই, এটা ভাবা কিন্তু ভুল। সে বাচ্চা বলো, বড় বলো, যে কোনো মানুষ হতেই পারে সে একটা মেন্টাল স্টেটে পৌঁছেছে, কিন্তু তারপর সেখান থেকে তো আস্তে আস্তে আমরা রিকভারির জন্য নানাবিধ কাজ করি। তো সেক্ষেত্রে ওর মা বাবা দুজনকেই দেখছি বাচ্চাটাকে যতটা পারছে এঙ্গেজ করে রাখছে। আমি বলেছি, আবারও বলছি, মন্দিরা সোমনাথ যদি আমার ভিডিওটা দেখে তাদেরকে বলবো যে প্লিজ বাচ্চাটা যে সারাক্ষণ মোবাইল নেয়। এমনিতে একটা কথা উঠেছে যে বাচ্চাটাকে অনেক আর্লি স্টেজেই একটা পার্সোনাল ফোন দেওয়া হয়েছে, ঠিক আছে, হয়েছে, ভুল একটা মানুষের হয়েছে বলেই সেই ভুলটাকে কন্টিনিউ করতে হবে এরকম কোনো মানে নেই। যেটা সোমনাথও বলছে, মন্দিরাও বলছে যে আমার একটা ভুল হয়ে গেছে, বা সেই ভুল হয়েছে বলে সারা জীবন ধরে আমি একটার পর একটা ভুল করেই যাব কোনোদিন সেটাকে ফুল স্টপ লাগিয়ে নতুন করে শুরু করার চেষ্টা করবো না ঠান্ডা মাথায়, সেরকম তো হতে পারে না, তাই না? তো সেক্ষেত্রে জয়ীর হাতে অনেক আর্লি স্টেজে ফোন চলে এসছে। আজকাল জয়ীর মতো যদি খুঁজে দেখা যায় না, তাহলে দেখা যাবে জয়ীর মতো বাচ্চা কাচ্চার পরিমাণ হচ্ছে 60 থেকে 70% বাড়িতে, যারা বাচ্চারা ওই শুধু ফোন নিয়ে সেটা পার্সোনাল নিজের ফোন হোক বা ট্যাব হোক বা যা হোক, কম্পিউটার হোক, ল্যাপটপ হোক, যা হোক, তারা নিয়ে বসে রয়েছে। এই জিনিসটা হয়েই গেছে, কারণ এখনকার যেরকম মানে জায়গা, এখন মানুষের যেরকম সমাজ হয়েছে, আগে যেমন আমরা ছোটোবেলায় মানে ঘন্টার পর ঘন্টা পাশের বাড়িতে রয়েছি, একটু দূরে পাড়ার মধ্যে অন্য কোথাও রয়েছি, বাবা মারা নিশ্চিন্তে থাকতো যে পাশের বাড়িতে রয়েছে তো আচ্ছা খেলছে ওখানে, কোনো ব্যাপার না। কিন্তু আজকের ডেটে বাবা মাদের সেই অবস্থা নেই যে তারা বাচ্চাকে ঘন্টার পর ঘন্টা কোথাও মানে বাইরে কারোর বাড়িতে বা কোথাও ছেড়ে দেবে। তার জন্য কি করতে হবে, যে চোখের সামনেই বসিয়ে রাখতে হবে। এবার সবার তো বাড়িতে এত খেলনা ধালনা নেই যে সারাক্ষণ বাচ্চাটাকে এনগেজ রাখবে বাড়ির মধ্যে ওরকম নিজের কাজকর্ম সারতে। তার জন্য কি হয়েছে, অটোমেটিক্যালি প্রথম টিভি, তারপর সেখান থেকে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল চলে এসছে। এটা হয়ে গেছে, এটা যুগের সাথেই হয়ে গেছে, কিছু করার নেই। আজকে যদি সেই যুগ থাকতো যে বাচ্চাকে আমরা মানে আশেপাশে কোথাও খেলতে টেলতে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারতাম যে হ্যাঁ মানুষগুলো সেরকমই, সেই মানুষগুলোর মন মানসিকতা সেরকম, আমার বাচ্চাকে তারা নিজের বাচ্চার চোখেই দেখবে, সেরকম ভেবে, যেটা কিনা আমাদের ছোটোবেলায় হতো। আমরা এরকম পাশের বাড়িতে অনেকক্ষণ আমরা থাকতাম, কিন্তু সেখানে তাদের বাড়িতে কিন্তু আমাদেরকে তাদের বাড়ির বাচ্চার মতো করেই ট্রিট করা হতো। সেখানে এখানে এখন তো সেই অবস্থাটা নেই না। এখন আমরা কোথাও কারোর সাথেই বাচ্চাকে, এমনকি নিকট আত্মীয়র সাথেও ছাড়ার সময় 10 বার করে চিন্তা করি, কারণ এরকম ঘটনা আমাদের সম্মুখে এসছে, কিছু করার নেই। আমাদের মনে সেই যে একটা কি বলবো চিন্তা, একটা তারপর হচ্ছে গিয়ে সন্দেহের চোখে দেখা, এই জিনিসগুলো তো আমাদের মধ্যে চলে এসছে। তার জন্য কি এই একটা ক্রাইম পেট্রোল বা এই ধরনের যে খবরগুলো আমাদের চোখের সামনে চলে এসছে, সেই জন্য একটা সময় আমার মা বলতো যে এই ক্রাইম পেট্রোল এগুলো দেখিস না তো, এগুলো দেখলে সম্পর্কের ওপর বিশ্বাস হারিয়ে যায় মানুষের। একটা সময় বিরক্ত, কিন্তু তাও সাবধান রহে, সতর্ক রহে, সেই জন্য সম্পর্ক তো আজ থাকবেই, কিন্তু তার সত্ত্বেও সাবধানতার জন্য আমরা এরকম ঘটনা দেখতাম, দেখে বুঝতাম যে মানুষের মানসিকতা আজকে কোন দিকে গিয়ে পৌঁছাচ্ছে। তো সেক্ষেত্রে বাচ্চাকে সেফ অ্যান্ড সিকিওর রাখার জন্য অন্যের হাত দিয়ে কিছু হওয়া, এরকম ঘটনা, একটা ঘটনা আপনাদের বলছি, আমি রিসেন্টলি দেখলাম পাঞ্জাবের একটা ঘটনা, কিচ্ছু না, একটা মানে পাশাপাশি একটা বাচ্চা যাকে সবাই খুব ভালোবাসে, একটা বাচ্চা মেয়ে, একদম দল পুতুলের মতো সুন্দর একটা বাচ্চা যাকে সবাই খুব ভালোবাসে, বাড়ির লোকেরা খুব প্যাম্পার করে। আর এই একটা মহিলা, সে ডিভোর্সি, তার বাচ্চারা বাবার ভালোবাসা পায় না, সে কোনো মতে বাচ্চাকে মানুষ করছে, অত গিফট টিফট কিছু পায় না, কিন্তু এই বাচ্চাটা সবার কাছ থেকে গিফট পায়, অনেক কিছু, জন্মদিনে বেশ ভালো মানে বড় করে জন্মদিন হচ্ছে, আর ওর বাচ্চাটাকে কিছুই দিতে পারছে না। সেই ফ্রাস্ট্রেশনে এই মহিলাটি কী করেছে, একদিন স্কুটি করে বাচ্চাটাকে নিয়ে গেছে, গিয়ে একদম ফাঁকা একটা জায়গায় জাস্ট খুঁড়ে চাপা দিয়ে চলে এসছে, বাচ্চাটি আর নেই। তাহলে চিন্তা করতে পারছেন, একজন মহিলা, কিন্তু সেও কিন্তু একটা মা, তার দ্বারা দেখতে পাচ্ছি এরকম একটা জঘন্য অপরাধ, সেও তো একজনের মা,
তো যাই হোক, এখন তো বাচ্চারা মারা নিজেরাই নিজেদের বাচ্চাদেরকে শেষ করছে, সেখানে এই তো তাও অন্যের মা, অন্যের এরকম ফ্রাস্ট্রেশন। তো সেটাই বলছি, চিন্তা করে দেখুন তো, আজকে এই সব ঘটনাগুলো যখন আপনার সামনে আসবে, আপনার মনে হবে যে আপনি পাশের বাড়িতে বাচ্চাকে অন্য আরেকটা বাচ্চার সাথে খেলতে পাঠান, তার বাড়ির বাচ্চার সাথে খেলতে পাঠান, মন চাইবে না। মনে হবে যাই বাবা, যেটুকু ক্ষতি হচ্ছে আমার সামনে হোক, এই মোবাইল থেকে যেটুকু ক্ষতি হচ্ছে সামনে হোক, আমি চেষ্টা করব সেটাকে আস্তে 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 ছাড়ানো। যখন আস্তে আস্তে স্কুল কলেজ সব কিছুতে এনগেজ হবে, ও এমনিতেই সময় কম পাবে, নাচের ক্লাস যাবে, আঁকার ক্লাস যাবে, গানের ক্লাস যাবে। আমি মন্দিরা সোমনাথ দুজনকেই বলবো, বিশেষ করে আমি সোমনাথকে বলবো, কারণ আমি দেখেছি সোমনাথ জয়ীর সবচেয়ে খুব ভালো টেক কেয়ার করে। মন্দিরা নিজের ঘরের কাজ বাজ এখন এসব নিয়েই থাকে, শ্বশুর শাশুড়ির সাথে, ননদের সাথে থাকে, কিন্তু আমি দেখেছি সোমনাথ সবচেয়ে বেশি মেয়েকে নিয়ে পড়ানো, তারপর নাচের ক্লাস, এগুলো সোমনাথ করে। তাই সোমনাথকে বলবো, সোমনাথ দেখো কাছে পিঠে যদি তোমাদের সুইমিং ক্লাস থাকে, তার মধ্যে আঁকার ক্লাসটায় দাও, যদি তোমাদের ওখানে কোথাও ক্যারাটে ফ্যারাটে শেখানো হয়, মার্শাল আর্ট, যা হোক, যত এইরকম ধরনের অ্যাক্টিভিটিস আছে সবতে তুমি জয়ীকে একেবারে এমনভাবে এঙ্গেজ করে দাও যে ও ফোনটা হাতে নেওয়ার সময় সুযোগই পাবে না। যখনই নেবে শরীর এত ক্লান্ত থাকবে যে ফোনটা দেখতে দেখতেই ও ঘুমিয়ে পড়বে। এই জিনিসটা করো। আর এটা শুধু সোমনাথ মন্দিরের জন্য বলছি না, সবার ক্ষেত্রেই বলছি, সবারই এটা করা উচিত। কিন্তু মানে যেহেতু ওদের এখন সেরকম অবস্থা হয়ে পড়েছে, একদম ছোট বাচ্চাগুলোকে তো একদম পারাই যাচ্ছে না। যেমন আমার ক্ষেত্রেও দেখছি, তাও আমি অনেক চেষ্টা করি, অনেক মানে অনেকটা কমিয়ে নিয়ে এসছি। তো যাই হোক, বাচ্চারা যে খাওয়ার সময়টা, এইটা একটা মানে মস্ত বাজে জিনিস, যে খাওয়ার সময় মোবাইল ছাড়া দেখবে না, এটা খুবই বাজে জিনিস, কিন্তু ওটাকেও আস্তে আস্তে ওভারকাম করতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে বাচ্চার কথা ও কেন তুলবে, আর ও বুঝবে কি করে, ওদেরকে অ্যাটাক করার জন্য আজকে বলছে যে বাচ্চাকে কেন ফোন দিস, কেন দেখে বাচ্চা এসবগুলো। তো বাচ্চাকে ফোন না দিলেও বাচ্চার কানে কিন্তু খবর স্কুল বা এই যে কোনো জায়গার মাধ্যমে কিন্তু আসতেই পারে, বা পাড়ার কোনো কেউ বলতেই পারে। এখানে বক্তব্য একটাই হচ্ছে যে যখন কোনো ইস্যু হয়েছিল, কন্ট্রোভার্সি যেটা হয় যে কোনো মানুষের, আজকে এই যে ধরুন যে সিনেবাপ আর বঙ্গাইয়ের মধ্যে একটা হয়েছিল, তা বলে কি মানে ওটা এখনও আমরা সেটা করে যাব, এখনও সেটা নিয়ে বলে যাব? বা ধরুন ওই দাদাগিরিতে গিয়ে যেটা হয়েছিল, এটা কি একটা কন্ট্রোভার্সি একটা সময় হয়েছিল? নমস্কার বাংলা নিয়েও একটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা সময়ে, সেটা সেই সমসাময়িক হয়েছে, হয়ে মিটে গেছে, ব্যাপারটা মিটে গেছে। তো সেখানে কোনো কন্ট্রোভার্সির ব্যাপারটা বুঝতে হবে যে কন্ট্রোভার্সিটা কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি হচ্ছে সাময়িক। এই সময় এখন চরম এই জিনিসটা রয়েছে, এটা নিয়ে প্রচুর গরমাগর্মি হলো, কথাবার্তা হলো, আলাপ আলোচনা হলো, তারপর ব্যাস বন্ধ। যখন যেটাকে ফুল স্টপ না টানা হয়, তখনই এই জিনিসগুলো হয়। মন্দিরাও বললো যে তোর জন্য আমার যে ডিভোর্স হয়েছে এরকম কোনো ব্যাপার না, কিন্তু পরের যে জায়গাটা, যেখানে আমি বারবার করে বলেছিলাম যে ও একটা ব্রিজ হয়ে রয়েছে, এই দুজনের মধ্যেও একটা ব্রিজ হয়ে রয়েছে, হ্যাঁ, ওর মারফতেই যোগাযোগ করা হচ্ছে। তো দেখুন আজকে ওরা দুজনেই বলছে, ও বলছে যে তুই যোগাযোগ করিয়ে দিয়েছিস, আর ও বলছে যে মনে নেই, আমাকে বলেছিলি ফোন করতে। তো দেখুন, এগুলো সব যে অনুমান করে বলা হয়, এগুলো কিন্তু ভুল বলা হয় না। এখন শুধু আমি বললাম না, আমি যা বলছি সব আপনারা বিশ্বাস করুন, একটা সময় মিলিয়ে দেখে নেবেন। তো সেই মিলানোর দিন এসেছে, তো দেখছেন তো যেটা বলেছি সব কটা জিনিস সত্যি কথা। তাহলে আজ হচ্ছে বক্তব্য যে নিজেকে এত মানে সত্যের প্রতিমূর্তি বলে সবার কাছে সে নিজের একটা প্রতিচ্ছবি তৈরি করেছে, সত্যের প্রতিমূর্তি। তো তাহলে সেই ছবিটা সে আজকে তো নিজেই ভাঙছে, কারণ আমরা সবাই যেগুলো বলেছি সেগুলোতেও নিজেই আজকে দিচ্ছে শিলমোহর, যে সে সময় ওখানে ওই ছেলেটিও ছিল, তখনই বলা উচিত ছিল, তবে গিয়ে গার্ডস বোঝা যেত। তো যাই হোক, এইভাবে তবে একটা কথা বলি যে আজকে ঠিক আছে, চলো আমি আজকে আরেকজনকেও বলবো, সেখানে হচ্ছে যে মন্দিরের সাথে যে ছেলেটি রয়েছে তার মাকে বলবো যে তার মা কি করে দিনের পর দিন এই জিনিসটা চুপচাপ দেখছে আর মজা নিচ্ছে। মানে এই যে মন্দিরাকে এরকমভাবে অ্যাটাক করা হচ্ছে, মন্দিরাকে যে নানান রকমভাবে গালাগালি দেওয়া হচ্ছে, তার বরকে গালাগালি দেওয়া হচ্ছে, গালিগালাজ দেওয়া হচ্ছে, উনি ভাবছেন খুব মজার বিষয়। আমার যতদূর মনে হচ্ছে, ওনার মনে হচ্ছে খুব মজা এটা, হ্যাঁ ওরা গালাগালি খাচ্ছে, খুব ভালো হচ্ছে, কিন্তু উনি বুঝতে পারছেন না যে এই জিনিসটার আজ কিন্তু ওনার ছেলের ভবিষ্যতেও পড়ছে। আজকে মন্দিরাকে নিয়ে যতবার এই কথাগুলো বলা হবে, যতবার মন্দিরার পাশ টানবে, তার মধ্যে ওই ছেলেটি আসবে। তো সেই মা আর সেই ছেলেটি কেন এর বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না?
কেন ও তো বারবার বলছে যে আমি না বন্ধ করবো না, এগুলো বলেই যাব, কারণ এগুলো হয়েছিল, এগুলো আসছে। তো সেক্ষেত্রে সব কথা কিন্তু ওই ছেলেটির কথাও আসছে। তাহলে আজ যদি এই জিনিসগুলো দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে ছেলেটারও তো দুদিন পর, আজ নয় কাল নয় পরশু, কোনো না কোনো একটা সময় তো ছেলেটা সেটেল হবে। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এই আলোচনা, এই আলাপ আলোচনা, এই পাস তোলাটা তো বন্ধ করা উচিত, তাই না? আমার তো মনে হয় তাদের এই যে সোমনাথের সম্পর্কেও বলছে, তুই তো বলেছিস, তুই বলেছিস, তাই জন্য আমি বলেছি, তুই তোর বউকে বলেছিস। কিন্তু এবার ওর মাকে, ওর মায়ের বলা উচিত, ওর মায়ের এটা নিয়ে থানায় যাওয়া উচিত, তার ওর মায়ের FIR করা উচিত যে আমি তো আমার ছেলের সম্পর্কে কিছু বলিনি, আমার ছেলে একটা ভুল করেছে, আমার ছেলেকে আমি শুধরানোর জন্য যা যা যেটা করার সব করেছি, আমার ছেলে সুন্দরভাবে শুধরে গিয়ে নিজের লাইফে রয়েছে। তাহলে কেন আবার পাস তুলে এই জিনিসটাকে খুঁচিয়ে ঘা করা হচ্ছে? ওনার মা কেন এখন চুপ করে রয়েছে? ওনার মা একটা বিশাল বড় পদক্ষেপ নিয়েছিলেন, হ্যাঁ, সেই সময়ও আমি বলেছিলাম যে আজ আপনি যে জিনিসটা মন্দিরের সাথে করলেন, তাহলে সেই সেম জিনিসটা আপনার উচিত এর সাথে করা। একে গিয়ে বলা যে কেন ওই একই জিনিস করে যাচ্ছে, একই কথা বলে যাচ্ছে। ওখানে নরম মাটি পেয়েছিলেন না, কুপাতে খুব সুবিধা হয়েছে। ওখানে নরম মাটি পেয়েছিলেন, কুপাতে খুব সুবিধা হয়েছে। মন্দিরা চুপচাপ নিজে অন্যায় করেছে, আর নিজে চুপচাপ মাথা নত করে যেটা হওয়ার হয়েছে। কিন্তু আপনার যদি সত্যি আটকানোর দরকার, তাহলে এখন তো একে আটকানোর দরকার। কারণ কাল যখন আপনার ছেলের জীবনে কোনো কেউ আসবে, আর এইগুলো যদি সে শুনতেই থাকে, তাহলে ভাবতে পারছেন তো আপনার ছেলের জীবনটা কীরকমভাবে হেল হয়ে যাবে? বুঝতে পারছেন? আপনি বা আপনার ছেলে তো নিজেদের পারিবারিক কেচ্ছা বাইরে আনেননি, তাহলে শুধুমাত্র একজনের সাথে তার নামটা জুড়েছিল বলে তাকে বারবার করে মন্দিরাকে বলা মানেই কিন্তু তাকে বলা, এই জিনিসটা ভুলে যাবেন না। তাহলে আপনি কেন যাচ্ছেন না? এই যে কথাটা বলছে যে আমার কাছে ছবি আছে, দরকার পড়লে সব ফাঁস করে দেবো, তাহলে কি মনে হয় এই ছবি ফাঁস হলে তার আজ কি শুধু মন্দিরার ওপর উঠবে, আপনার ওপর উঠবে না? হ্যাঁ, আপনার ওপর, আপনার ছেলের ওপর আঁচ উঠবে না? তাহলে কেন আপনি সেটার বিরুদ্ধে স্টেপ নিচ্ছেন না? কেন স্টেপ নিচ্ছেন না? আপনার ছেলে কি বলেছে না বলেছে সেগুলো সমস্ত কিছু পড়ে বলে বলছে যে ও আমাকে এটা বলেছিল, ও আমাকে সেটা বলেছিল। কেন বলছেন না যে জাস্ট একটাকে স্টপ করা হোক, আমার ছেলে এইসবের মধ্যে নেই, আমার ছেলের প্রসঙ্গ যেন না ওঠে। যদি আপনার ছেলের প্রসঙ্গ যদি না তুলতে পারে, তাহলেই বলা বন্ধ হয়ে যাবে ওই বিষয়টা। বাদবাকি যা খুশি নিয়ে বলবে বলুক, বাট এই বিষয়টা নিয়ে বলা বন্ধ হয়ে যাবে। অদ্ভুতভাবে আপনার এই চুপ করে থাকাটা ভীষণভাবে ভাবাচ্ছে যে আপনি কি চাইছেন, আপনি আপনার ছেলের ভবিষ্যতের কথা আদৌ আপনি চিন্তা করেন, নাকি শুধুমাত্র হাতের সুখ করতে এসেছিলেন? হাতের সুখ করেছিলেন, সুখ করার ছিল, হাতের সুখ করে চলে গেছেন। তো যাই হোক, এখানে মন্দিরাকে বারবার করে টানা কিন্তু মন্দিরার মেয়ের সাথে সাথে এই যেই ভদ্রমহিলার কথা বললাম, তার ছেলেরও জীবনটাকে বারবার করে তার পাস তুলে নিয়ে এসে তার প্রেজেন্ট আর ফিউচার দুটোকেই নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? তো এখানে তার মা কি করেছিল বলেই সেটা যখন সে জানবে। আজকে মন্দিরা যখন বলল যে এই আন্টিটা কেন গো এরকম কথা বলছে, তো কেন ওর মনে এটা আসবে না কেন? কারণ এই আন্টিটার ভিডিও তো ও অনেক দিন আগের থেকে দেখেছে যে নাকি মায়ের এত সুখ্যাত করতো, হ্যাঁ, বলতো যে পরকীয়া তো এখন বৈধ, এত সুখ্যাত করতো, মেয়েকে কত টেক কেয়ার করে ওর তার মা, বাবা একেবারেই টেক কেয়ার করে না, এই সমস্ত কিছু ও শুনেছে। তাহলে আজ যখন তারই মুখে ওর বাবা মায়ের দেখছে ও এরকমভাবে বাবা মাকে গালিগালাজ করছে, বাজেভাবে ভিডিও করছে, তাই জন্য ওর মনে প্রশ্ন আসছে। ও তো আর জানে না মাঝখানে কি হয়েছে, স্বার্থে আঘাত করলে কি করে সেটা তো ওই বাচ্চাটা জানে না। ও এতদিন দেখতো যে মায়ের হয়ে ভো ভো করতো, আর এখন দেখছে মাকে ভো ভো করে তেড়ে যাচ্ছে, বাবাকে ভো ভো করে তেড়ে যাচ্ছে। তাহলে ও তো অবাক হবেই, তাই না? একটা অপরিচিত মানুষ কে কি বললো তাতে কোনো যায় আসে না। এখন দেখবেন আপনি যদি যে টিচারের কাছে আপনি পড়ছেন বা অন্য কোনো রাস্তায় কত ঝামেলা হলো, দুম করে কেউ আপনাকে একটা মারলো, আপনি অতটা শখ হবেন? যেটা কিনা যদি ধর আপনার নিজের বাড়ির লোকের মধ্যে কেউ যদি হঠাৎ করে আপনাকে একটা চড় মারে, আপনি দেখবেন সেই শখের লেভেলটাই অন্য হবে। তো তেমনি ওর তো এটা কি ছিল, মাসিমণি ছিল, আন্টি ছিল, মাসিমণি ছিল, যেই মাসিমণি সবাইকে
কামড়াতে দৌড়াতো ওর মাকে কিছু বললে, হ্যাঁ ওর মাকে কিছু বললে ওর মায়ের দোষগুলো, যে দোষগুলো তখন সে বসে বসে করছিল সেটা যেই অন্য কেউ ধরেই দিত, অন্য আন্টিরা ধরেই দিত, তখন এই আন্টিটা দৌড়ে গিয়ে তাকে কামড়ে দিত বড় বড় দাঁত দিয়ে আর নখ দিয়ে আছড়ে দিত। আর সেই আন্টিটাই আজকে ওর মাকে কামড়ে খুবলে ছিঁড়ে খাচ্ছে। তো ও অবাক হবে না? ও তো টেনশন, ওখানে ওর মাথা খারাপ হয়ে যাবে যে এটা কি হলো, एक ही वक्त में जज्बात बदल गया, हालात बदल गया, ও ভাই মারো মুঝে। ওই বাচ্চাটার মনের মধ্যে সত্যিই সেটা চলবে। যদি অপরিচিত কোনো মানুষ কিছু বলছে ও তো বুঝতেও পারবে না কাকে নিয়ে কি বলছে না বলছে, তাই না? তাকে নিয়ে কি বলবে মানে বলছে না বলছে বুঝতেও পারবে না। তো এই বাচ্চাটাই তো, বাচ্চাটাকে যদি জিজ্ঞাসা করে, ও নিজেই বললো যে আর যাই হোক বাচ্চাকে তো কিছু শেখানো যাবে না। এই বাচ্চাটাকে নিয়েই যদি গিয়ে বলা হয় যে স্যান্ডি ম্যান্ডি কে বলুন তো, ওর বাচ্চাটাই ওর বাবা মাকে দেখিয়ে দেবে। তাহলে একটা বাচ্চাও যখন জানে যে স্যান্ডি ম্যান্ডি কে, তাহলে সেই যে প্রশাসনের মানুষ যাদের কাছে যাবে ও মানে মন্দিরা সোমনাথ, তারা কি বুঝতে পারবে না যে স্যান্ডি ম্যান্ডি কাকদের নিয়ে বলা হচ্ছে, কি কে বলছে, কেন বলছে? আবার সেই বাচ্চাটার বিষয়টা নিয়ে একটুখানি নরম, প্রথমে হাওয়া গরম দেখিয়ে আবার নরম, এটাই হচ্ছে ওর কাজ। ওর কাজই হচ্ছে এটা, ও এই জিনিসগুলোই করে যাবে, শুধু মানুষের ইমোশান নিয়ে, যেগুলো যে কটা আর কি ওর মানে তলায় বসে থাকে সেই কটার ইমোশান নিয়ে ও খেলে যাবে। আর তারাই একটার পর একটা সব আইডি বার করে করে একে ওকে তাকে তাদের কমেন্ট বক্স পুরো ভরিয়ে রাখবে। আর তার মধ্যে 13টা আইডি কিন্তু ওর নিজের আছে। আজ ও বলছে যে সোমনাথ মন্দিরা নাকি কারুর ফাঁদে পড়েছে। তো আমি জানি এটা ও এক এবং একমাত্র সঙ্গীতা ম্যাডামের কথা, আমাদের সঙ্গীতা দিদিভাইয়ের কথাই বলছে, যে একটা কথা বলেছে সোমনাথ মন্দিরা, যে আমরা কয়েকজনের নাম নিয়ে, যে তারা নাকি জয়কে জিজ্ঞাসা করে যে তোর বাবা মায়ের মধ্যে সব ঠিক আছে তো, শুনছি এরকম দেখছি অনেক রকম ভিডিও হয়। তো সেটা কে বলেছে? জয় বাড়িতে এসে জিজ্ঞাসা করে বলেছে যে মা এর বাবা জানো তো এরকম এরকম জিজ্ঞাসা করছিল। তো সেটা বলছে এটা একটা বানানো গল্প, এটা একটা বানানো গল্প। ও দেখছে বাড়ির থেকে বাচ্চা যাচ্ছে বাইকে করে, নামছে, নেমে আবার বাইকে উঠে বাড়িতে আসছে। তো তারপর বাড়িতে এসে তো জিজ্ঞাসা করবে কোনো মানুষ, বা বলবে কোনো মানুষ স্কুলে যখন গেছে চুপচাপ স্কুলে যায়, ঢুকে যায়, স্কুলের মধ্যেই যে যা জিজ্ঞাসা করার করে, তারপর বাড়িতে আবার স্কুলের সামনে থেকে বাড়িতে উঠে বাড়িতে এসে বাবা মাকে জিজ্ঞাসা করে। এরকম নয় কি বাবা মা আসলো বা দেখছে সঙ্গে সঙ্গে এই এসো 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 জানো আমাকে এরকম জিজ্ঞাসা করেছে, এই জিনিসটা হয় না, এই জিনিসটা হয় না। এই যে ও যদি সত্যি ও বললো যে আমার হবে কি হবে না সেটা ওপরওয়ালা দেখে নেবে, অবশ্যই ওপরওয়ালা দেখে নেবে। কিন্তু যদি কোনো সময় ওপরওয়ালা দেখে যদি ওকে দেয়, এটা আমি অনেক দিন আগে যখন প্রথম আমার ওর সাথে এই অশান্তিটা শুরুয়াত হয়েছিল, যখন থেকে আমি ওই দল থেকে বেরিয়ে এসেছিলাম, তখনও কিন্তু আমি ওকে ভালো মুখেই বলেছিলাম যে ওর যদি একটা হয় তখন ও বুঝবে, তখন ও সবাইকে বাচ্চা দিয়ে বলা বন্ধ করে দেবে, কারণ ও তখন বুঝতে পারবে যে বাচ্চা হলে কি হয় কীরকম না হয়। ঠিক আছে? তো সেক্ষেত্রে বাচ্চা বাড়িতে যখন আসে তখন বই খাতা বার করতে করতে জিজ্ঞাসা করা হয়। আমরা বাচ্চাকে গিয়েই মানে স্কুলে গেলাম, এই কি পড়া হয়েছে আজকে, কি হয়েছে, কই কি দিয়েছে বল, কোনো হোমওয়ার্ক দিয়েছে কিনা, করে না। সবাই যায় গিয়ে সুস্থ মনে বাচ্চাকে ঘরে নিয়ে আসে। তারপর যখন টিফিন বক্স বার করার জন্য ব্যাগটা নেয়, তারপর হচ্ছে গিয়ে খাতাপত্র নেয়, যে তখন জিজ্ঞাসা করে যে আজকে স্কুলে কি হলো, টিফিন খেয়েছো, আজকে কি নতুন কিছু পড়িয়েছে, কোনো হোমওয়ার্ক দিয়েছে, কবে পরীক্ষা হবে কিছু বলেছে, কারোর সাথে ঝামেলা হয়নি তো, কারোর সাথে ঝগড়া করনি তো, কেউ তোমাকে মারেনি তো, তুমি কাউকে মারোনি তো। এই কথাগুলো তখন হয় জামা কাপড় খোলাতে মোজা টোজা খোলাতে, যেসব বাচ্চারা যখন যে মেয়ে সন্তান হলে তাদের চুল বাঁধা থাকলে চুল খুলতে তাকে বাচ্চাকে স্নান করানোর জন্য রেডি করার আগে তখন এই ধরনের কথাবার্তাগুলো হয়। তখনই ও হয়তো মাকে বলেছে, মা জানো এরকম না স্কুলে জিজ্ঞাসা করছিল, তখন হয়তো বলেছে। তা যাই হোক, ও বলছে মন গড়া কথা। তাহলে এরকম মন গড়া কথা, এই যে এই কথাটা একটা মন গড়া কথা বলছে, সেটা দিয়ে ওকে টার্গেট করার চেষ্টা করছে। তাহলে এই একটা মন গড়া কথা দিয়ে তো ও মন্দিরা সোমনাথের সংসারে আবার আগুন লাগাতে চেয়েছিল। সেটা কি? এই আতস বলে যে ছেলেটির সাথে মন্দিরা আর কিচ্ছুই দেখা যাচ্ছে না, শুধুমাত্র ওদের বাড়িতে গেছে, শুধুমাত্র ওকে ওর বাড়িতে গেছে। সেখানে সবাই বলা হয়েছিল, সবাই কি বলেছিল সোমনাথকে, যে সোমনাথ সাবধান, একটা সদ্য ঘটনা ঘটেছে, তুমি তো বাড়িতে একজনকে ঢুকিয়েছিলে, তো এখন আবার কারোর বাড়িতে যাচ্ছ, একটু কিন্তু নজরে রেখো, সবাই বলেছিল। এটা স্বাভাবিক, সেটা বেশিরভাগ মানুষ মজার ছলেই বলেছিল। আর সেই জিনিসটাকেই ও ক্যাচ করে নিয়ে বলেছিল যে মন্দিরাকে যে এবার এর সাথেও প্রেম কর,
এর সাথেও কর আর সেটা নিয়েও কন্ট্রোভার্সি হবে, আমাকে সব বলবি, আমরা তাহলে একসাথে এখানে আমরা ভিউজ কামাবো। তাহলে এই ভিউজ কামানোর চক্করে যদি ওদের সংসারটা জোড়া লাগার বদলে ভেঙে যেত, এত বড় রিস্কও কি করে নিচ্ছিল, তাই না? তো বলবো কি, ও তো নিজের লাইফেই সেরকম করেছিল, নিজের লাইফে তো সেরকম করেছিল, পরকীয়া খেলা করবে। যার বর পরকীয়া খেলাকে সাপোর্ট করতে পারে, সে পরকীয়াকেও সাপোর্ট করবে না, এর কি গ্যারেন্টি আছে, তাই না? আজকে ও বলছে যে সব যেটা দেখা গেছে সেটা নিয়েই বলা হবে, তাই ও ভুলে গেছে যে আজকে যে ও যে কথাটা বলে মন্দিরা সোমনাথকে বলছিল যে আমার যদি এরকম কিছু হতো না দেখতিস, আমি তো বাড়িতে থাকতেই পারতাম না। তাহলে ও এমন কি করেছিল যার জন্য ওকে সারা পরিবারের সামনে এক ননদের কাছে থাপ্পড় খেতে হয়েছিল? আর সেটা কিন্তু ও নিজেই এসে বলেছিল, যে ওর পারিবারিক অশান্তি কি অবস্থা, কীরকম অবস্থা, ও কিন্তু নিজেই সবাইকে জানিয়েছিল। সেটা ছিল একটা দুর্গাপূজা, আর ওটা একটা লাইভের মধ্যে এসে ও বলেছিল যে আমার সাথে কি হয় তোমরা শুনলে অবাক হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখুন, ও তো কোনো না কোনো অন্যায় করেছিল যার জন্য সেই চটটা খেয়েছিল। তাহলে তার সত্ত্বেও ও যদি থাকতে পারে, এই যে পরকীয়া খেলবো এই কথাটা বলেও যদি সে তার হাজব্যান্ডের কাছে এত সাপোর্ট পেতে পারে, তাহলে আবার সে অন্যের কথা বলে কি করে? যে পুরুষ মানুষের মেরুদণ্ড থাকবে, যার তার বউকে খাওয়ানোর রকম সব দিক দিয়ে স্যাটিসফাইড করার যোগ্যতা থাকবে, কনফিডেন্স থাকবে, সে কখনো এটা বলবে না যে হ্যাঁ ঠিক আছে তুমি আরেকজন পুরুষের সাথে যাও গিয়ে পরকীয়া খেলো আর ভিউজ কামাও। এটা কিন্তু ওরা নিজেরাই সব সামনে এনেছে। ও যার সাথে করেছে, এই চক্রান্তটা করেছিল, সে শুধু রাজি হয়নি, যদি রাজি হতো তাহলে কিন্তু করতো। তাহলে চিন্তা করে দেখুন। আর তাকে এটা বলেছে, কিন্তু মাঝখানে বলেছিল অন্য আরেকজনকেও রাখবে, মানে তার সাথে, মানে যাকে এই গল্পটা বলেছে তার সাথেই পরকীয়া করবে নাকি তার সাথে আরও একজন থাকবে, এরকম বিষয় বলেছিল। তো ওর বরের কথা জিজ্ঞাসা করতে ওর বরকে বলেছে আমার বর কোনো ব্যাপার না, আমার বর রাজি হয়ে যাবে, আমার বর এটাতে সম্মতি দেবে। কোনো সুস্থ স্বাভাবিক মেরুদণ্ড সম্পন্ন কোনো পুরুষ থাকবে যে কিনা বউকে এই জিনিসটা করতে বলবে যে হ্যাঁ চলো করো, কারণ আমাদের পয়সার দরকার, কারণ আমাদের দুধেশ্বর চাল খেতে হবে। এতদিনে তোমার পয়সায় বসে বসে আমার দুধেশ্বরের চাল খাওয়ার অভ্যেস হয়ে গেছে, তাই না? তো ও এই যে বলে যে কথাটা যে তোরা নোংরামি করছিস পয়সা ইনকামের জন্য, তো নোংরামি তো ও করছে। তাহলে এর আগে তো খেতে করতে ওরও অভাব ছিল না, হ্যাঁ অভাব ছিল কিন্তু বেঁচে তো ছিল, তার সত্ত্বেও তো ভালো থাকবো, ভালো খাবো, আরও আপডেটেড হব বলেই তো একটার পর একটা মানে এরকমভাবে ভিডিও করে যাচ্ছে যাতে কিনা ভালো মতো পয়সা ইনকাম হয়, তাই তো? তাহলে সেটাই বলছি, যখন নিজে বেশি টাকা ইনকাম করার জন্য, উপার্জন করার জন্য এই নোংরা পথ ধরছে, সে আবার অন্যকে নোংরা বলে কি করে? এই যে বলছে তোরা চরিত্র বেচে খেয়েছিস, তুইও চরিত্র বেচে খেতে চেয়েছিলি, তোরটা বিক্রি হলো না, সেটা কি করা যাবে? তুইও চরিত্র বেচেই খেতে চেয়েছিলি কিন্তু তোরটা বিক্রি হলো না, প্রবলেমটা তো এখানেই, তাই না? এটাই হচ্ছে মেন প্রবলেম। নাহলে ও বলেছিল যে আমার বাড়িতে যা কেচ্ছা আছে না, যদি তোমাদের বলি তাহলে দেখবে। আর এটা বলেওছে যে যখন আমি কোনো সময় ব্লগিং করব, যখন আর কিছু আমার করার থাকবে না, তখন আমি আমার পারিবারিক কেচ্ছা বসে বসে বেচবো আর খাবো। আর চরিত্রের কথা আর কি বলবো, যে কিনা নিজের পেটের কোমরের তুলে দেখিয়ে দেয় দেখানোর জন্য, কি একটা সামান্য ট্যাটু দেখানোর জন্য সে তুলে দেখিয়ে দেয়, তার আবার চরিত্রের কি আছে? যাই হোক, মন্দিরা ওকে বলছিল করে যে তুই রিলসগুলো করিস, হ্যাঁ বলছে আমার তো রিলসগুলো দেখেই তোর হয়ে গেছে, কিছুই হয়নি। বললো তো মন্দিরা, তো বললো তোকে তো সামনের থেকে দেখেছে পাটকাঠি, ওই পাটকাঠি দেখে কার কি হবে? আর বললো যে এরকম এক্সপ্রেশন দিতে গেলে নাকি 10 জন্ম লাগবে। আমি না একজনের ভিডিও আজকে একটু অংশ শেয়ার করছি, তো তোর চেয়ে ঢের গুণ তো দিচ্ছে, দেখ এক্সপ্রেশন। এ তো পুরোপুরি নারীও নয়, হ্যাঁ ওর ভিতরে কোনো নারী সত্তা রয়েছে, এত সুন্দর লাগে একে, আমার এত পছন্দ, এত ভালো লাগে এর এক্সপ্রেশন, এক একটা এক্সপ্রেশন, এর মুখের কাটিংটাই এরকম যে যখন যে হিরোইনের ও নকল করে ওর মুখের মধ্যে তার একটা আদল চলে আসে। যখন আলিয়া ভাটের মতো লাগে, কখনো একটু মাঝে মাঝে মধুবালা স্টাইল নেয় খুব, ও মাধুরী স্টাইল নেয় খুব, ও যখন যার যেটা করে তখনই সেই হিরোইনের মতো এক্স্যাক্ট, শ্রীদেবী এক্স্যাক্ট সেরকম এক্সপ্রেশন ও নিয়ে চলে আসে। এটাকে বলে এক্সপ্রেশন।
শুধুমাত্র সিডাকটিভ, যেখানে যেখানে কমেডি দরকার সেখানে কমেডি এ তো মানে ভাই যা কমেডি করে মানে কি বলবো, মানে ট্র্যাজেডি লাগে আমার। কিন্তু এই যে ছেলেটিকে দেখুন, এত সুন্দর ও এক একটা মানে এক্সপ্রেশন দেয়, যখন হাসি মনে হচ্ছে, যখন খুনসুটি মনে হচ্ছে, যখন সিডাকটিভ মনে হচ্ছে, যখন যেরকম মনে হচ্ছে সেরকম দেয়। আরে তোর চেয়ে তো অনেক বেটার মন্টি রয় কেন, আরও এরকম অনেক বেটার আছে। তুই আর ভাই এক্সপ্রেশনের কথা বলিস না যে 10 জন্ম লেগে যাবে। তুই এই জন্মে আগে ঠিকঠাক একটু মেয়েদের মতো লাগার চেষ্টা কর, তারপর তো সৌন্দর্য, তারপর সব কিছু। হ্যাঁ, মানে তোর এই যেমন ছেলে, কিন্তু একে তো মানে পুরো মেয়ের মতো লাগছে, বোঝা তো যাচ্ছে না, তেমনি তোকেও কিন্তু ওই মাচায় তোলে যাদের শাড়ি পরিয়ে ওই রকম লাগছে। তুই সেখান থেকে একটু মেয়ে হওয়ার চেষ্টা কর, আগে মেয়ের মতো লাগ, তারপর সৌন্দর্য, তারপর এক্সপ্রেশন, বাদবাকি সব কিছু ওই প্যাসি আত্মা, প্যাসি ওরকমই লাগে, আর কিচ্ছু লাগে না, ঠিক আছে? এরকমই লাগে। তো যাই হোক, এত হাসি পাচ্ছিল যখন ও মন্দিরাকে ওই কথাটা বলছিল, আমি তখনই ভাবছিলাম, আমি অনেক দিনই ভাবি এরকম, আজকে শুধু একে দেখালাম, এরকম প্রচুর আছে যাদের কিনা ওর চেয়ে বেশি মেয়ে লাগে, আর তাদের এক্সপ্রেশন ওর চেয়ে ঢের গুণ, মানে ওর কি আচ্ছা মেয়েদের চেয়ে বেটার এক্সপ্রেশন দেয়। দারুণ। শিবশঙ্কর, তাই না? শিবশঙ্করের তুই পাওয়ার দেখতে চাইছিস না? তুই সোমনাথকে বললি যে দেখবো, শিবশম্ভুর কথা বলেছিস তো, শিবশম্ভুর চরণে দিয়ে দিয়েছিস, দেখবো, দেখ পাওয়ার তার, চিন্তা করিস না, তোর সম্পর্কে কোথাও একটা কিছু লেখা হয়ে গেছে, ঠিক আছে? আশা করি এবার তুই ভালো করে জানিস যে কি লেখা হয়েছে, আর আমাকে ইগনোর করতে থাক, বাঁশরণীকে পারবি না কিন্তু। তো ভিডিওটা আমি এন্ড করে দেবো, কিন্তু সবশেষে যে কথাটা না বললেই নয়, আজকে প্রথমেই বলেছিলাম আর আপনারা প্রথম থেকেই বুঝতে পারছিলেন যে কিছু একটা বিষয় বলবো, সেটা কার বিষয়? ছোট্ট ছেলে। তো এই যে দালাল সে তার ভিডিওর মধ্যে অনেক সময় ছোট্ট ছেলের নাম নেয়, যে ছোট্ট ছেলেকে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে ছোট্ট ছেলের ভিডিও। তো আজকে ছোট্ট ছেলের একটা জিনিস আমার চোখে পড়লো, যার জন্য ওর প্রতি সম্মান আরও প্রচুর বেড়ে গেল। তো আপনারা যাবেন, গিয়ে সার্চ করে দেখবেন, ছোট্ট ছেলে যে MS ফ্যামিলিকে রোস্ট করেছিল সেই ভিডিওটা কিন্তু নেই, ছোট্ট ছেলে ওটা প্রাইভেট করে দিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, সে তার নামই ছোট্ট ছেলে, একটা খুব অল্প বয়সী একটা ছেলে, তার মধ্যে সেটুকু ম্যাচুরিটি আছে, সে দেখছে যে জিনিসটা ঘটে গেছে, তারপর এরা আবার নিজের মতো করে সংসার করতে চাইছে, এদের একটা ছোট্ট বাচ্চা আছে, সেই জন্য সে নিজের ভিডিওটাতে বেশ দারুণ ভিউজ হয়েছিল, আমার তো মনে হয় যতদূর কমসে কম 8-9 লাখ ভিউজ হয়েছিল, সেই ভিডিওটা ও প্রাইভেট করে দিয়েছে। এর থেকেই কিন্তু মানুষের পরিচয় পাওয়া যায়। আজকে ওর চ্যানেলের নাম ছোট্ট ছেলে হতে পারে, কিন্তু ওর মনটা কত বড়, আর ও যে কতটা ম্যাচিওর পার্সন, যে কিনা এই ধরনের মহিলারা যারা নিজের ইগো, নিজের মানে আত্মসন্তুষ্টির জন্য একবারও চিন্তা করছে না যে না আমি ছেড়ে দিই, ওদের যেতে দিই, ওরা এখন যেরকমভাবে আছে থাক, যা হয়েছে, যেটা হয়েছে, আমার দরকার নেই। এমনিতেই বলে যে ওদের নিয়ে ভিডিও করলে তবেই ওদের ভিউজ আপ হয়। তাহলে ভাই ওদের জন্য এত কিছু করতে করার দরকার নেই তো, এত ওদের ওপর এত এহসান করার দরকার নেই তো, তাই না? হ্যাঁ, আজকে যখন মন্দিরার যে হাইয়েস্ট ভিউড যে ভিডিওগুলো আছে, কি নিয়ে আছে? সব জয়ীকে নিয়ে আছে, জয়ীর খেলনা, সংসার, তাদের নিয়ে রয়েছে। ওর এই নোংরামি নিয়ে কিন্তু নেই। এই নোংরামি নিয়ে অনেক তলা একটা ভিডিও আছে, ওর পপুলার ভিডিও যদি গিয়ে আপনারা দেখেন তাহলে দেখবেন সব জয়ীর খেলনা টেলনা ওইসব নিয়ে, এইসব নিয়ে। মন্দিরাকে আমরা সেভাবেই দেখেছি, এই যে মন্দিরা নিজের জন্য বলতো যে আমি আপনাদেরই ঘরের মেয়ে, সেই জিনিসটা বিশ্বাস হতো, বিলিভ হতো, কারণ ওকে সেরকমভাবে দেখেছি। হতে পারে মানুষের জীবনে একটা ফেজ এসছে, প্রচণ্ড বাজে ফেজ এসছে, কিন্তু তার সত্ত্বেও সেখান থেকেও শুধরানোর জায়গা আছে। আমাদের দেশে যে কারাগার, সেই কারাগারকেও কিন্তু সংশোধনাগার বলা হয়। কারণ তারা ওখানে থেকে নিজেদের যাতে সংশোধন করতে পারে, যাদের আর সংশোধনের জায়গায় নেই, তাদের শুধুমাত্র ফাঁসি কাটে ঝোলানো হয়। তো ওর কি এখন এরকমই অবস্থা? আমি যে বলছি যে যারা আজকে এই দালালকে যারা সাপোর্ট করছেন মন্দিরার এই কেসটাতে, তারা কি চান? যে মন্দিরা এমন একটা অপরাধ করেছে, এমন একটা অন্যায় করেছে, ওর আর বেঁচে থাকার অধিকার নেই, ওর বর, ওর বাচ্চা, কারোর বেঁচে থাকার অধিকার নেই। ওরা একেবারে শেষ হয়ে গেলে তবেই আপনারা শান্তি পাবেন। আমি শেষ বলতে কিন্তু বলছি না, কিন্তু এরকমভাবে হতে থাকতে সত্যিকারের বলতে ওদের ভেতরকার যে ইচ্ছা শক্তি,
বাঁচার ইচ্ছা শক্তি, সেটাই তো যদি মরে যায় তাহলেই আর একটা মানুষের মধ্যে কি থাকে বলুন তো? মানে আমি বলতে চাই এই দালাল আর এই দালালের যারা ভালোবাসার মানুষরা আছে তাদের দাবিটা কি মন্দিরা সোমনাথের প্রতি? তাদের দাবিটা কি? ওরা যে এফআইআর করেছে, ওরা যে কেস করেছে, কিসের জন্য করেছে? যে ওদের কল রেকর্ডিং ফাঁস করার জন্য, ওদের নিয়ে ভিডিও করার জন্য নয়। যদি ওদের নিয়ে ভিডিও করার জন্য হতো তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ, অনেক মানুষ আছে যারা কিনা মন্দিরা সোমনাথকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে, তাদের সবার নামে কি এফআইআর হয়েছে? তাদের সবার নামে কি কেস হয়েছে? তাদের সবাইকে কি বেল নিতে হয়েছে? একটু মানবিক হয়ে চিন্তা করুন। হয়েছে কি? হয়নি তো, শুধু একজনকেই করছে। কেন? কারণ সে দিনের পর দিন পাস্টের যা ঘটনা সেগুলোর এক একটা কল রিভিল, এক একটা চ্যাট সেগুলো সামনে এনে এদের জীবনে শুধুমাত্র বিষ ঢালতে চাইছে। তাহলে আমি বলছি তার দাবিটা কি আছে? আর তার দাবি ছেড়ে দিন, তার যারা ভালোবাসার মানুষ আছে তাদের কি দাবি আছে? তারা কি চায় যে মন্দিরা সোমনাথ কি করবে? মন্দিরা সোমনাথ কি করবে? আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখতে চাই। আর চিন্তা করে দেখুন, দেখুন এই ছোট্ট ছেলে, এর প্রতি রেসপেক্ট। আমি তো বলছি ছোট্ট ছেলেকে, আমার থেকে অনেক ছোট, আমি হাত জোর করে প্রণাম জানালাম আজকে। ছেলেটার প্রতি আমার এত ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল। ছেলে, এই ছোট্ট ছেলেকেও আমি রোস্ট করেছি। কার জন্য? এই যে যাকে ও হাফ লেডিস কাকা বলতো, তার জন্য আমি রোস্টিং ভিডিও করেছি। আমি আমার রোস্টিং ভিডিও যারা দেখেননি তারা দেখবেন, মজার ছলে গিয়ে দেখবেন। সেখানে আমি ছোট্ট ছেলেকেও রোস্ট করেছি, আর ও আমার ভিডিওগুলো দেখেওছে। সেটা আমাকে বলেও ছিল একটা লাইভে, ওর ইনস্টাগ্রামে লাইভে ও বলেছিল যে আমি দেখেছি আপনার ভিডিও, আমি দেখেছি। তো সেখানে আমি বলছি যে ছেলেটার প্রতি আমার এত রেসপেক্ট বেড়ে গেল এটা দেখে। কারণ ওকে রোস্ট করেছিল না, তো ওদের মানে পুরো ওয়্যার অ্যাবাউটস কিছু না কিছু তো খেয়াল রাখেই। তো সেখানে নিশ্চয়ই দেখে বুঝেছে যে এরা আবার জীবনের ছন্দে ফিরতে চাইছে। একটা ছোট বাচ্চা রয়েছে সেখানে, ওইটুকু একটা বাচ্চা ছেলে যদি নিজের স্বার্থ ভুলে নিজের পয়সা ইনকামের কথা ভুলে ও যদি এই জিনিসটাকে বন্ধ করে ওটাকে প্রাইভেট করে দিয়ে সম্পূর্ণ ভুলে যেতে পারে, তাহলে এই এত বড় একজন মহিলা, যে কিনা এত বড় একটা মহিলা আজকে ট্রাম্প কার্ড বলছে, দিনের পর দিন নিজের বাচ্চা না হওয়াটাকে নিজের ট্রাম্প কার্ড হিসাবে খেলেছে, আর সেটাই দিনের পর দিন খেলে, আর সেটাই বলে, নিজেই বলেছে যে তার হবে না কোনোদিনও, আর সেটা নিজে বলে এবার যখন অন্য কেউ বলছে যে তোর হবে না, তখন সেটাকে ট্রাম্প কার্ড নিয়ে খেলছে। আমরা আমাদের বাচ্চাকে কোনো ট্রাম্প কার্ড খেলি না। আমি আমার বাচ্চাকে কখন নিয়েছি যে ও আমার বাচ্চাকে টানলো? আমি কি বলেছি আমার বাচ্চার জন্য, বা আমার হাজব্যান্ড কি বলেছে আমার চরিত্র সম্পর্কে? এই যে মন্দিরা সোমনাথকে বারবার করে বলে, মন্দিরা বলেছে নিজের চরিত্র সম্পর্কে, মন্দিরার বর বলেছে চরিত্র সম্পর্কে। আমার বর আমার চরিত্র সম্পর্কে কি খারাপ কথা বলেছে, বা আমি আমার চরিত্রের সম্পর্কে কি খারাপ কথা বলেছি, বা আমার কোন ভিডিওতে কি দেখা গেছে যে আমার চরিত্র নিয়ে এরকম নোংরামি কথা আর আমার বাচ্চাকে টানা হলো? সেটা মনে হয় না? সেটা মনে হয় না? তো যাই হোক, আপনাদেরকে এই ইনফরমেশনটা দিলাম। যাদের বিশ্বাস হচ্ছে না তারা যান, গিয়ে দেখে আসুন। আমি দেখলাম যে ওর লিস্টটা সবকটা যে ভিডিও পরপর সব ভিডিও তো দেখেছি। আজকেই একটা ভিডিও দিয়েছে যেটা দেখতে গিয়ে আমার কি যেন মনে হচ্ছিল ওটা চলছিল, তার সাথে সাথে দেখছিলাম আরও সব চেক করছিলাম, তখন দেখলাম যে ওর ওই ভিডিওটা নেই। তখনই আমার মনে হলো যে বাহ, এইটুকু একটা বাচ্চা ছেলে, সে এতটা সেন্সিটিভ, তাহলে এইরকম একজন বয়স্ক মহিলা, ওই ছেলেটির চেয়ে অনেক বয়স, তাই না? মন্দিরার থেকেও তো বয়সে বড়। তো সেখানে ওর মনে হচ্ছে না যে না এবার থামা দরকার? জাস্ট নিজে ইগো স্যাটিসফাই করার জন্য এই জিনিসগুলো করে যাচ্ছে। আমি ওর ভালোবাসার মানুষদের বললাম, তারা কি চায়? মন্দিরা সোমনাথ কি করবে? ওরা নিজের মতো নিজের সংসার করছে। দিনের পর দিন ওদের খোঁচা দিলে 10 দিন খোঁচা দেওয়ার পর একদিন তো উত্তর দেবে, সেরকমই দিয়েছে। ঠিক আছে, যাই হোক, এই অবধি রাখলাম ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।